সমুদ্রের গভীরে যেমন রহস্য লুকিয়ে থাকে, তেমনই ইন্দোনেশিয়ার গ্রামগুলোর পুরনো বিশ্বাসের আড়ালেও আছে কিছু অলৌকিক কাহিনী। আর সেই কাহিনীগুলো যখন সত্যি হয়ে ওঠে, তখন শুরু হয় এক বিভীষিকাময় অভিজ্ঞতা। সেমারাং গ্রামে অন্ধকার নামার পর যেখানে গাছের ছায়াগুলোও প্রাণ পায়, ঠিক তেমনই রাতের সময়ে নেমে আসে এক কালো অন্ধকার। বলা হয়ে থাকে আজও অবধি সন্ধ্যার পর সেই গ্রামে বাবা মায়েরা কখনোই তাদের সন্তানকে ঘর থেকে বাইরে বের হতে দেয় না। এর পেছনে রয়েছে এক অলৌকিক লোককথা এবং সেই সত্য ঘটনার উপর নির্মিত আজকের মুভি সুমালা। তো হ্যালো বন্ধুরা, কেমন ছাড়া ঘটনা শুরু করা যাক। সাল 1976। সেমারাং গ্রামের জরাগুং বাজার বেশ ঘনবসতি একটা গ্রাম। এই জনবহুল ভিড়ের মাঝে ছেলেমেয়েরা খেলায় মেতেছে। ভুট্টা ক্ষেতের মাঝে ছোট একটা মাঠ। খেলতে খেলতে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা এখন হয়েই যাবে। বাচ্চারা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। থেকে যায় শুধু ত্রিশ এবং তার বন্ধু দুজন এখন অবধি ফুটবল খেলেই যাচ্ছে। খেলার এক পর্যায়ে বলটা হঠাৎ ভুট্টা ক্ষেতের ভেতরে গিয়ে পড়ল। বলটা খোঁজ করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ক্ষেতের মাঝে হঠাৎ কেউ নাম ধরে ডাকলো, সুত্রিষ্ণ, এখানে আসো। ত্রিশের বন্ধু তাকে বলছে, এখানে আর থাকা লাগবে না, চল বাড়ি চলে যাই। তবে সে নাছোড়বান্দা বল আজ খুঁজেই বের করবে। ক্ষেতের মাঝে এক 10-11 বছরের মেয়েকে তারা দেখতে পায়। তার হাতে ত্রিশের বল। ত্রিশের বন্ধু তাকে মানা করার পরেও সে তার পিছু করতেই থাকে, কিন্তু সে ত্রিশের খোঁজ হারিয়ে ফেলে। পথটা একেবারে জঙ্গলের ভেতরে। সেখানে গিয়ে পৌঁছে দেখতেই তার গায়ের হাড় হিম হয়ে ওঠে। সে দেখে পুরনো এক গাছের নিচে তার বন্ধুর মাথা পাথর দিয়ে থেতলে দিচ্ছে একটা মেয়ে, চেহারাটা বিকৃত। এই দৃশ্য দেখে সে তার বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। একে একে সমস্ত গ্রামবাসী মশাল জ্বালিয়ে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়। এসে দেখে গাছের নিচে কিছুই নেই, শুধু পাওয়া গেছে গাছের মধ্যে ছিটে থাকা রক্ত। গ্রামবাসী বেশ চিন্তিত। সমস্ত গ্রাম তারা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। শেষ ভরসা নদীর পাড়টা। সেখানে গেলেই দেখতে পায় পাথরের মধ্যে ক্ষতবিক্ষত ত্রিশের লাশ। ত্রিশের বাবা তার ছেলেকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। সকাল হতে না হতেই সেই ছেলের বাড়িতে গ্রামবাসীর ভিড়। ত্রিশের বাবা সমস্ত দোষারোপ আবদির ওপরে ঠেলে দেয়। তার সন্দেহ তার ছেলেকে পাথরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথাটা আবদি বারবার অস্বীকার করেই যাচ্ছে এবং সে বলতে লাগলো সে এই কাজটা করেনি। একটা মেয়ে ত্রিশের মাথা পাথর দিয়ে থেতলে দিয়েছিল। ত্রিশের বাবা এই ঘটনার সাথে একেবারে দ্বিমত। ধরতে গেলে সে নিজের গায়ের জোরেই প্রমাণ করে ছাড়বে যে আবদি তার ছেলেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। বিশাল জনতার ভিড়ের মাঝখান থেকে এক লোক এসে বলতে লাগলো সে আবদির ওপর বিশ্বাস করে এবং সে জানায় সে সেই মেয়েটাকে চেনে। তার নাম সুমালা এবং সেই মেয়েটাকে ইবলিশের মেয়ে হিসেবে পরিচয় দেয়। ঘটনার সবকিছুই শুরু হয়েছিল 29 বছর আগে, সাল 1947। ইন্দোনেশিয়ার সেমারাং গ্রাম। প্রচুর অর্থ সম্পদের মালিক জিমান। তবে সমস্যা ছিল একটা, এই সমস্ত সম্পত্তি ভোগ করার মতো তার কোনো উত্তরাধিকার নেই। বিয়ের প্রায় 11 বছর পেরিয়ে গেছে। তো আজ সে তার চাচার সাথে একটা মিটিংয়ে বসেছে। ঘটনা হচ্ছে জিমানের চাচার এবং তার কিছু জমি রয়েছে। তার চাচা চাইছে একটা কোম্পানির কাছে তার ভাগের জমিটুকু বিক্রি করে দেবে। তবে কোম্পানির ওনার জানিয়েছে এই সম্পূর্ণ জায়গাটাই তার প্রয়োজন, জিমানের ভাগের অংশ সহ। কিন্তু জিমান এই জমিটা বিক্রি করবে না কোনো মতেই। কিন্তু জিমান এখন একটু সমস্যার মধ্যে পড়ে গেছে, কেননা তার চাচা যদি ওই অংশটুকু বিক্রি করে দেয় তার নিজেরও বাধ্য হয়ে জমিটা বিক্রি করে দিতে হবে। গন্ডগোলটা হচ্ছে তাদের বংশের কিছু পুরনো রীতিরেওয়াজ রয়েছে। সে যাই হোক, এখন সে যদি তার জমিটা বিক্রি করতে থেকে বাঁচতে চায় তার সন্তানের প্রয়োজন। কিন্তু জিমান সন্তানের বাবা হতে অক্ষম। এরপরেও তার স্ত্রী সুলাস্ত্রী তাকে অনেক ভালোবাসে, এমনকি সুলাস্ত্রী নিজেও অনেক উচ্চ বংশের একটা মেয়ে। তবে কথার এক পর্যায়ে তার চাচা তাকে একটা ঠেস মেরে কথা বলে। সে বলে আজ তোদের বিয়ের 11 বছর, তাও এখন অবধি কোনো সন্তানের জন্ম দিতে পারিসনি। সুলাস্ত্রীর মতো একটা স্ত্রী যদি আমার থাকতো তাহলে 11 বছরে 8টা সন্তান জন্ম দিতে পারতাম। কথাটা শুনে জিমানের প্রচণ্ড রাগ হয়। জিমানের চাচা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এখন যদি সম্পত্তিটা না লিখে দেয় ভবিষ্যতে তো সে এই সম্পত্তির উইল পেয়েই যাবে। তো এখন লিখে দিলে সমস্যাটা কোথায়? তবে জিমান কোনো মতেই তার ভাগের সম্পত্তিটুকু সে লিখে দেবে না। এই বিষয়টা নিয়ে জিমানের স্ত্রী সুলাস্ত্রীর সাথে তার ঝগড়া হয়। জিমানের স্ত্রী তাকে অসম্ভব ভালোবাসে, তবে জিমান প্রচণ্ড কঠোর দিলের মানুষ। সে তাকে সাফ সাফ জানিয়ে দেয় এই বছরের মধ্যে যদি তাকে উত্তরাধিকার না দিতে পারে তাহলে সে আরেকটা বিয়ে করবে। তার স্বামীর মুখ থেকে কথাটা শুনে সুলাস্ত্রী প্রচণ্ড বিষণ্ণতায় ভুগতে শুরু করে।
তাই ঘর থেকে বাইরে বেরিয়ে গুদামঘরের সামনে গিয়ে সে কাঁদতে শুরু করে। তবে তখন তার কানে কিছু ফিসফিস শব্দ শুনতে পায়। গুদামঘরের ভেতরে তাদের বাড়ির কাজের লোকেরা কথা বলছে। সুলাস্ত্রী তাদের কথাগুলো আড়ি পেতে শুনতে থাকে। জানতে পারে তাদের মধ্য থেকে একজনের স্ত্রী কখনোই গর্ভবতী হতে পারবে না। তবে তার স্ত্রী নাকি অমুক গ্রামের এক বৃদ্ধ মহিলার কথা শুনেছে, যে কিনা গর্ভবতী করে দিতে পারে। সেই বৃদ্ধার নাম তুকিনা। কথাটা শুনতেই সুলাস্ত্রী আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার দাসী সামকে নিয়ে রওনা দেয় সেই গন্তব্যস্থলে। মাঝপথে তারা ইয়ান্ত নামের এক মাঝির সাথে সম্মুখীন হতে পারে। এই লোকটাই জানে যে বৃদ্ধা তুকিনার বাড়ি কোথায়। নৌকায় করে তারা বিশাল নদীপথ পাড়ি দিয়ে অবশেষে তারা গন্তব্যস্থলে পৌঁছায় এবং প্রথমবারের মতো সুলাস্ত্রী তার সাথে পরিচয় হয়। তার কথার ভাঁজে অনেক রহস্য লুকিয়ে আছে। সে সুলাস্ত্রীকে জানায় সে আর 4-5টা সামানের মতো ওষুধ দিয়ে চিকিৎসা করে না। তার চিকিৎসার মাধ্যম হচ্ছে কালো জাদু। বসা অবস্থায় থেকে উঠে সে তাকে বলতে লাগলো গর্ভধারণের জন্য তার একটা রিচুয়াল করতে হবে এবং এই রিচুয়ালের মাধ্যমে তার প্রভুর সাথে আবদ্ধ হতে হবে। সুলাস্ত্রী কথাটা শুনে তাকে জিজ্ঞাসা করে, কে আপনার প্রভু? এর উত্তরে রহস্যময় ভঙ্গি নিয়ে সে তাকে বলে, ইবলিশ। কথাটা শুনেই তার ভেতর থেকে গা শিউরে ওঠে। এবার তুকিনা তাকে বলতে থাকে, এই রিচুয়ালটার মাধ্যমে তুমি শুধুমাত্র একটা সন্তান নয়, বরং 2 সন্তানের জননী হবে। এখন তুকিনা তার সামনে একটা প্রস্তাব রাখে যে সে এই রিচুয়ালটা করবে কি করবে না। সুলাস্ত্রী কিছুক্ষণ চিন্তা ভাবনা করে পরবর্তীতে সে এতে সম্মতি দেয়। পারমিশন পেয়ে এবার তুকিনা সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলে। সে জানে ইবলিশের সাথে ইন্টিমেট হতে হবে। এর ফলে তার গর্ভে 2 যমজ সন্তান হবে। একটা সন্তান দেখতে খুবই সুন্দরী হবে, মানুষের জন্য তার মন অনেক উদার থাকবে এবং সে মানব প্রজাতির হবে। কিন্তু অন্যদিকে আরেক সন্তান দেখতে কুৎসিত হবে, সেই সাথে সে হবে শয়তানের বংশধর। এরপর তাকে একটা শর্ত দেওয়া হয়, সেই কুৎসিত বাচ্চাটিকে 10 বছর বয়স অবধি যত্ন এবং খেয়াল সহকারে রাখতে হবে এবং 11 বছরে পা দিলেই শয়তান এসে তার মেয়েকে সে নিয়ে যাবে এবং এরপর তোমরা সুখে শান্তিতে দিন যাপন করতে পারবে। তবে প্রত্যেক বছরে তার হিংস্রতা অল্প অল্প করে আরো বেশি বৃদ্ধি পাবে, তাই অবশ্যই তাকে তোমাদের যত্ন সহকারে রাখতে হবে। সবকিছু জেনে শুনেও সুলাস্ত্রী এই রিচুয়ালটা করতে রাজি হয় এবং তখন তুকিনা শুরু করে সেই ভয়ানক রিচুয়াল। নির্দিষ্ট একটা পাত্রের মধ্যে বলি দেওয়া কিছু মাংসের টুকরো এবং মন্ত্রপুত রক্তের সাথে বিভিন্ন জিনিস দিয়ে একটা পানীয় তৈরি করে। উদ্ভট কিছু মন্ত্র পড়ে সুলাস্ত্রীকে সেই নাপাক পানীয় পান করানো হয় এবং সর্বশেষে কিছু মন্ত্র পড়ে শয়তানের কাছে উৎসর্গ করা হয়। এরপর সুলাস্ত্রী নিজের শরীর থেকে সম্পূর্ণ আয়ত্ত হারিয়ে ফেলে এবং উদ্ভট আচরণ শুরু করে। এক পর্যায়ে তার পেট সম্পূর্ণরূপে ফুলে যায়। তৎক্ষণাৎ তুকিনা সেখানে চলে আসে, মন্ত্রোচ্চারণ করে বলতে লাগলো, শয়তান এখন তোমাকে এই মহিলার সেবা করে। এই বলে সে তার পেটের মধ্যে অনেক জোরে প্রেসার দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তুকিনা তার কানে কানে ফিসফিস করে বলতে লাগে, আজ থেকে 2 মাস পর তুমি গর্ভবতী হবে। এরপর ঘটনা চলে যায় 2 মাস পর, যেখানে ডক্টর এসে জিমানকে 2 সন্তানের বাবা হওয়ার শুভেচ্ছা জানায়। তবে বলে রাখা ভালো, সুলাস্ত্রীর দাসী সাম এই কালো জাদুর সম্পর্কে কোনো কিছু জানে না। সে এতটুকু জানে তুকিনার ঔষধ তাকে গর্ভবতী হতে সাহায্য করেছে। এখন জিমান বাবা হওয়ার খুশিতে গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান আয়োজন করে। শহরের প্রভাবশালী ব্যক্তি হওয়াতে অনেক বড়সড় করে অনুষ্ঠানটা করে। এমনইভাবে প্রায় কেটে যায় কয়েক মাস। সময় চলে আসে ডেলিভারির আগ মুহূর্তে সে সোফার মধ্যে স্বয়ং শয়তানকে বসে থাকতে দেখে, কিন্তু পরক্ষণেই সেখানে আর কেউ নেই। যখন তার প্রথম সন্তানটা হয় সে কান্না করছে না। ধাত্রীও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। তবে যখন দ্বিতীয় সন্তানটা হয় তা দেখার পর তাদের চোখ উল্টে যায়, কেননা বাচ্চাটা দেখতে কোনো মতেই মানুষের মতো ছিল না। জিমান এই বিষয়টা লক্ষ্য করতেই তার উপর যেমন আসমান ভেঙে পড়ল। চোখে মুখে ভয় এবং আতঙ্কের ছাপ। আগেকার যুগে মানুষদের মাঝে প্রচলিত অনেক কথাই ছিল, তো জিমান ভেবে নেয় হয়তোবা এই বাচ্চাটা গর্ভ থেকেই দোষ পেয়ে এসেছে। বেশি দেরি না করে পাশে থাকা রুম থেকে তার একটা ছুরি নিয়ে আসে। ক্লান্ত অবস্থায় সুলাস্ত্রী তার স্বামীকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সে বলছিল তাকে মেরো না, তবে জিমান তার কথা না শুনে ছুরিকাঘাত করে সেই বাচ্চাটাকে সেখানেই মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই প্রথম বাচ্চাটা কান্না করা শুরু করে। এতে করে জিমানের মুখে স্বস্তির হাসি দেখা যায়। তবে বলতে ভুলে গিয়েছিলাম, সুলাস্ত্রী তাদের দুজনের নাম আগে থেকেই বাছাই করে রেখেছিল। যেহেতু তারা যমজ সন্তান, সেহেতু তাদের নামকরণ করা হয় সুমালা এবং কোমালা। সুমালা হচ্ছে শয়তানের সন্তান, যাকে জিমান হত্যা করে ফেলেছে।
এবং বর্তমানে কোমালার বয়স 3 বছর। কথায় আছে যে কোনো সিদ্ধান্তে ভালো দিক এবং মন্দ দিক দুটোই রয়েছে। ঠিক তেমনইভাবে জিমানের প্রথম সন্তান, যার নাম কোমালা, দুর্ভাগ্যবশত সে প্রতিবন্ধী হয়েছে। এই বিষয়টা নিয়ে জিমান একেবারেই অসন্তুষ্ট। এমনকি তার আত্মীয় স্বজনরাও এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা করে। এভাবে দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। কোমালার বয়স এখন 5 বছর, তবে এখনো অবধি সে ঠিকমতো কথা বলতে পারে না। এর উপরে সুলাস্ত্রী নিজেও তার মেয়েকে বেশি একটা দেখতে পারে না। চুন থেকে পান ঘষলেই কোমালাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হতো, কথায় কথায় তাকে মারধর করা হতো। এমনই একদিন জেদের বসে জিমান তার হাত পা বেঁধে গুদাম ঘরের মধ্যে বন্দি করে রাখে। তার মেয়েকে এভাবে টর্চার সহ্য করতে দেখে ভেতরে ভেতরে সুলাস্ত্রীরও কষ্ট হয়। যতই হোক সে একজন মা, তবে সে তার স্বামীর মুখের ওপর কোনো কথা বলার অধিকার নেই। এই কারণেই সবকিছুই তার সহ্য করে যেতে হয়। সেদিন কোমালা কোনো একভাবে গুদাম ঘর থেকে পালিয়ে যায়। সবাই কোমালাকে খোঁজা শুরু করে, কিন্তু সে বাজারে গিয়ে পৌঁছায়, কেননা আজও পর্যন্ত সে বাড়ি থেকে বের হয়নি। কোমালা তার সমবয়সী ছেলেদের দেখতে পেয়ে তাদের সাথে খেলতে চায়, তবে সেই দুষ্ট বাচ্চারা তাকে বুলি করে। জিমান এবং সুলাস্ত্রী তারা দুজন নিজ চোখে এই সমস্ত ঘটনা দেখে। তারপরেও কোমালাকে বাঁচাতে তারা আসেনি, উল্টো তাকে ধরে নিয়ে এসে জিমান গুদামঘরের মধ্যে আটকে তাকে চাবক পেটা করে। সুলাস্ত্রী এখনও চুপ, তবে কোমালাকে সুলাস্ত্রীর থেকেও বেশি ভালোবাসে তাদের বাড়ির দাসী সাম, এবং কোমালা তাকে খালা বলে সম্বোধন করে। আজ কোমালার জন্মদিন, এবার তার বয়স 8 বছর। সেই উপলক্ষে সাম তাকে একটা পুতুল উপহার দেয় এবং কোমালা উপহার পেয়ে অনেক খুশি। গভীর রাতে কোমালা নিজের রুমে ঘুমিয়ে আছে। সময় তখন 12টা। হঠাৎ অল্প স্বরে কেউ যেন কোমালার নাম ধরে ডাক দিল। আওয়াজটা আসছে সোজা আলমারি বরাবর থেকে। কোমালা ঘুম থেকে উঠে দেখতে পায় আলমারির দরজাটা খোলা। পরক্ষণেই কুৎসিত চেহারার এক মেয়েকে দেখতে পায়। মেয়েটা দেখতে হুবহু তার মতোই, এবং সে নিজে থেকেই তাকে পরিচয় দেয় তার নাম সুমালা। সুমালা তাকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কি কখনো আমার কথা বলেনি যে তাদের একটা যমজ সন্তানও ছিল? কোমালা তার কথায় মাথা নাড়ায়। এই কথাটা শুনতে পেয়ে সুমালা জিমান এবং সুলাস্ত্রীর ওপর অভিশাপ দিতে থাকে, এই কারণে যে সে দেখতে কুৎসিত ছিল বলে তাকে মেরে ফেলেছে। তবে কোমালা তাকে দেখে ভয় পেলে সুমালা তাকে আশ্বস্ত করে যে সে তার কোনো ক্ষতি করবে না। যতই হোক আমি তো তোমার বোন, তোমাকে আমি সবসময় আগলে রাখবো। এবং রহস্যময় অঙ্গিভঙ্গি নিয়ে সে বলে, আজকের পর থেকে দিন হবে রাতের মতো এবং রাত হবে দিনের মতো। পরের দিন কোমালা রুমে বসে পিয়ানো চালাচ্ছে। জিমানের কাছে পিয়ানোর শব্দটা বিরক্তকর লাগায় উঠে গিয়ে তাকে এক চড় মেরে বসে, এবং সুলাস্ত্রীকে কিছুক্ষণ কথা শুনিয়ে সে আবার গিয়ে নিজের কাজে বসে পড়ে। তবে কোমালার কাছে বিষয়টা একেবারেই পছন্দ হয়নি। হঠাৎ করেই কোমালার আচরণে কিছুটা পরিবর্তন আসে। হঠাৎ করেই তার হাত এবং পা অস্বাভাবিকভাবে ঠিক হয়েছে, এবং জিমানের কাছে গিয়ে একটা কলম নিয়ে তার হাতে আঘাত করে। কোমালার এই অস্বাভাবিক আচরণের জন্য সকাল হতে না হতেই জিমান তাকে তীব্র রোদের মধ্যে ভুট্টা খেতে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখে। দিন শেষে তাকে বাড়িতে নিয়ে আসলে যখন তারা খাবার খেতে বসে, খাবার রেখে কোমালা হঠাৎ করে টেবিলের ওপর উঠে প্রস্রাব করে দেয়। এই বিষয়টা দেখার পর জিমানের প্রচণ্ড রাগ ওঠে। সাথে সাথে জিমান তার সহকারী সুকিরকে ডাক দেয় যেন কোমালাকে সে ধরে নিয়ে বেঁধে রাখে। তবে কোমালা সুকিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সুলাস্ত্রী যখন কোমালাকে ধমক দিতে আসে তখন আয়নার মধ্যে সে এক অবয়বকে দেখতে পায়। এরপর সেখান থেকে কোমালা পালিয়ে যায়। এখন সুলাস্ত্রী এবং সাম মিলে তাকে সম্পূর্ণ বাড়ি খোঁজা শুরু করে। এক পর্যায়ে দেখতে পায় মুরগির ঘরের ভেতরে ঢুকে জ্যান্ত মুরগি সে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনার পরবর্তীতে সকাল হলেই সাম কোমালাকে জিজ্ঞেস করে যে গতকাল রাতে সে এমনটা কেন করেছে। এর উত্তরে কোমালা জানায় সে কিছুই করেনি, বরং এইসব কাজ নাকি সুমালা করেছে, এবং এই কথাটা সুলাস্ত্রী শুনতে পায়। কথাটা শোনা মাত্রই সে আবারও নামটা জিজ্ঞেস করে এবং সামের কাছ থেকে জানতে পারে সুমালা। নামটা শুনেই সে তড়িঘড়ি করে বাইরের দিকে দৌড় দিতে লাগলো। বিষয়টা সামের কাছে খুবই সন্দেহজনক মনে হয়। সাম সুকিরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে সুলাস্ত্রী কোথায় যাচ্ছে। সুকির তাকে জানায় যে বলা নিষেধ। সামের কাছে বিষয়টা সন্দেহজনক মনে হলে সে তার ছেলে সাবদকে কোমালার দেখাশোনার দায়িত্বে রেখে যায় এবং চলে যায় সুলাস্ত্রীর পিছু নিতে। সাম সুলাস্ত্রীর পিছু নিতে নিতে চলে যায় মাঝি ইয়ান্তর কাছে। সুলাস্ত্রী গিয়ে ইয়ান্তকে জিজ্ঞেস করে যে সে তুকিনার কাছে যেতে চায়। তবে ইয়ান্ত তাকে জানায় তুকিনা নাকি কয়েক মাস আগেই মারা গেছে, এবং সেখানে সুলাস্ত্রী সম্পূর্ণ সত্য ঘটনা সামের কাছে খুলে বলে যে আসলে সে শয়তানের সাথে চুক্তি করেছে। জিমানের আদেশে সেদিন কোমালাকে আবারও গুদাম ঘরের মধ্যে আটকে রাখা হয়। তবে সামের কাছে কোমালার ওপর এই অত্যাচার দেখাটা একেবারেই সহ্য হয় না।
তাই হাঁটু গেড়ে জিমানের কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে এভাবে আর শাস্তি না দেওয়া হয়, অন্তত তাকে তার ঘরের মধ্যে আটকে রাখা হোক, এই গুদাম ঘরের মধ্যে এভাবে পশুর মতো যেন বেঁধে না রাখা হয়। তবে জিমান তার সাথে একমত নয়, কেননা যত দিন যাচ্ছে কুমালার আচরণে অনেকটাই হিংস্রতা প্রকাশ পাচ্ছে। ছোট্ট কুমালা এই শাস্তিগুলো আর নিতে পারছিল না, তাই ভেতরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সাম বাইরে থেকে দাঁড়িয়ে কুমালাকে জানায় সে তাকে অনেক ভালোবাসে, সবাই যদি তার বিপক্ষেও চলে যায় সে সবসময় তার পাশে থাকবে। এভাবে করেই কুমালাকে প্রত্যেক দিন রাতে গুদাম ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এবং দিনের সময় সে তার রুমেই থাকে। তো একদিন দিনের বেলা সে নিজের রুমে খেলছিল, বাহির থেকে দুষ্ট বাচ্চারা এসে তাকে নিচে ডাকছে। কুমালার সাথে তারা নাকি ফুটবল খেলবে। নিষ্পাপ কোমালাও কোনো কিছু না ভেবে সে চলে যায় তাদের সাথে খেলাধুলা করার জন্য। তার সামনে বলটা দেওয়া হলে তাকে বলে লাথি দিতে বলে, কিন্তু কোমালার একটা পা অকেচো, যার ফলে বাচ্চাগুলো তাকে পঙ্গু পঙ্গু বলে ভেঙাতে শুরু করে। সবাই তাকে নিয়ে উপহাস করছে। বিষয়টা কোমালার মনে গভীর কষ্টের ছাপ ফেলে এবং সে সেখানে সবার মাঝে সে কান্না করতে থাকে। কোমালা কমজোর এবং দুর্বল বলে তাকে সবাই কাদামাটি দিয়ে নোংরা করে দেয়। এক পর্যায়ে সাম এসে তাদের সবাইকে ধমক দিতে শুরু করে, কিন্তু কে শোনে কার কথা। যাওয়ার আগেও তাদের মধ্য থেকে একটা ছেলে এসে বলটা দিয়ে তার মাথায় আঘাত করে চলে যায়। এখন রাতে ডিনার করার সময় সুলাস্তির বাহির থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। অন্যদিকে সোমালা গোদাম ঘরের ভেতর থেকে একটা ছুরি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে চলে যায় সুপ্রির কাছে। আসলে সুপ্রির বাবা তাদের বাড়িতে থেকেই কাজ করে, তো রাতে সুপ্রিকে পাঠিয়েছে তার মা পানি নিয়ে আসতে। ঘাসের আড়ালে থেকে কে যেন সুপ্রিকে তার নাম ধরে ডাকছে। চিৎকার দিয়ে সুপ্রি বলে, আমার নাম ধরে কে ডাকছে, বাইরে এসে সাড়া দাও। তবুও ঝাড়ের ভেতর থেকে কোনো সাড়া মেলে না, শুধু তার নাম ধরে এক নাগাড়ে ডেকেই চলেছে। হ্যারিকেনটা নিয়ে সে সামনে একটু আগাতে লাগলো, তবে সে কিছুটা চালাক, জঙ্গলের ভেতর ভুলেও সে প্রবেশ করবে না, তাই হাতে থাকা পানি সেখানটাতে ছিটিয়ে দেয়। তবে হঠাৎ করে সেখান থেকে কুমালা বেরিয়ে আসে, একটা ছুরি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সুপ্রি দেখতে পায় তার পেছনে সুমালাকে। এই দেখে সে প্রচন্ড ভয় পায়। পজেস্ট অবস্থায় থাকা কুমালা তাকে গিয়ে ধরে বসে এবং তার মাথা থেকে পিঠ অবধি সম্পূর্ণ ছুরি দিয়ে চিরে ফেলে এবং তার লাশটা সে কূপের মধ্যেই ফেলে দেয়। অন্যদিকে রাতে কারিও এবং শুক্র দুই বন্ধু বাড়ির দিকে রওনা দিচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ একটা গাছের নিচে এসে পৌঁছায়। গাছের ওপর থেকে তাদের দুজনের নাম ধরে কে যেন ডাক দিল। উপরে তাকাতেই কোমালাকে দেখতে পায়। শুক্রর মাথায় পাথর দিয়ে ঢিল মারাতে সে সেখানেই মারা যায়। হঠাৎ কোমালা সেখান থেকে উধাও হয়ে পেছন থেকে এসে নৃশংসভাবে কারিওকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এখন পরের দিন 3টা বাচ্চা গ্রাম থেকে নিখোঁজ। রাতে বাকি 4 বন্ধু মিলে বসে একসাথে আড্ডা দিচ্ছে এবং তারা ভাবছে তারা 3জন কোথায় নিখোঁজ হয়ে গেল। কেউ বলছে হয়তোবা জঙ্গল থেকে বাঘ তাদেরকে খেয়ে ফেলেছে, আবার কেউ বলছে তারা হয়তোবা অনেক দূরে পালিয়ে গেছে, এই 2-1 দিন পর চলে আসবে। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করে দরজাটা খুলে গেল। তারা সবাই দেখে অবাক। তাদের সামনে সশরীরে দাঁড়িয়ে আছে কুমালা, তার হাতে একটা ফুটবল। দরজার সামনে বলটা রেখে সে বাইরের দিকে হাঁটতে শুরু করে। এবারও তারা 4 জন মিলে তার সাথে বুলি করার প্ল্যান করে, তবে তাদের মধ্য থেকে একজন দেখে ফেলে তার হাতে ছুরি। কুমালা সেখানে তাদেরকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্য থেকে একজন এসে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, তবে তারা সবাই তার শক্তির সাথে পেরে ওঠে না এবং সেখানে তাদের সবাইকে নৃশংসভাবে কুমালার হাতে খুন হতে হয়। গতকাল 3টা বাচ্চা নিখোঁজ হয়েছে এবং আজকে 4টা। এই মিলিয়ে 7টা বাচ্চা গ্রাম থেকে হঠাৎ করে 2 দিনের মধ্যেই উধাও। গ্রামবাসী অনেক চিন্তিত। এবার সবাই মিলে বেরিয়ে পড়েছে বাচ্চাদের খোঁজ করার জন্য। এক পর্যায়ে গ্রামবাসী 2টা লাশ খুঁজে পায়, যেটা হচ্ছে শুক্র এবং কারিওর। অন্যদিকে সাম আজ সকালবেলা কূপ থেকে পানি ওঠাতে গেলে পানির মধ্য থেকে ভাবসা একটা গন্ধ পায়। লোকেদের জড়ো করলে সেখান থেকে সুপ্রির লাশ উদ্ধার করে তারা। সম্পূর্ণ শরীরটা ফুলে অলরেডি পচন ধরে গেছে। বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে জিমান নিচে এসে এই ঘটনার সাক্ষী হয়। এই প্রচণ্ড ভিড়ের মাঝ থেকে সুকির এসে হঠাৎ করে জিমানকে তাড়াতাড়ি করে ভুট্টা ক্ষেতের দিকে চলতে বলে। জিমান ভুট্টা খেতে গিয়ে পৌঁছাতেই এক নৃশংস দৃশ্য দেখতে পায়। সেই 4টা ছেলের খুলি এক নির্দিষ্ট জায়গায় গেঁথে রেখেছে। তবে গ্রামবাসী শুক্র এবং কারিওর লাশের সামনে একটা ছোট পুতুল খুঁজে পেয়েছিল। সেই সূত্র ধরেই কিছুক্ষণ পর সবাই জিমানের বাড়িতে এসে পৌঁছায় এবং জিমানের ওপর অ্যালিগেশন লাগায় তার মেয়েই এই সমস্ত খুনগুলো করেছে। জিমান তাদের সবাইকে ধমক দিয়ে বলে, কিসব উল্টাপাল্টা কথা বলছেন, আপনাদের কারো কাছে প্রমাণ আছে যে আমার মেয়ে এটা করেছে?
তখন সবাই তাকে তার মেয়ের পুতুলটা দেখায়, যেটা কিনা বাচ্চাদের লাশের সাথে পেয়েছে। তবে জিমান একেবারে শক্তপোক্তভাবে বলে দেয় যে তার মেয়ে এই কাজ করেনি, কেননা সে নিজেই প্রতিদিন তার মেয়েকে গুদাম ঘরের মধ্যে আটকে রাখে, তার বের হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনারা সবাই এখন আসতে পারেন, আমি গ্রাম প্রধানের কাছে এই বিষয়টা তুলে ধরব এবং নিজের মেয়েকে নির্দোষ প্রমাণ করব। তো যেই কথা সেই কাজ, জিমান গ্রাম প্রধানের কাছে চলে যায় এবং তাকে জানিয়ে আসে এই বিষয়টা সে কয়েকদিন ভালোভাবে পর্যবেক্ষণ করে নিক, এরপর সে তাকে কিছু একটা জানাবে। এখন বাড়ি এসে গুদাম ঘরটা ভালোভাবে চেক করতেই একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পায় কাঠের পার্টিশন ভাঙা এবং সেই জায়গাটা বস্তা দিয়ে ঢেকে রেখেছে। এখন এই সমস্ত কর্মকাণ্ড দেখে জিমানের কিছুটা সন্দেহ এবং সে তার কথায় জোর দিয়ে বলতে পারে যে কোমালা এই কাজটা ভুলেও করতে পারবে না, কেননা তার হাতে এতটাও শক্তি নেই। গম্ভীরভাবে কিছুক্ষণ চুপ থেকে সুলাস্ত্রী তাকে জানায় এটা কোমালা নয় বরং সোমালা। তখনই জিমানের সেদিন রাতের ঘটনা মনে পড়ে, যেদিন রাতে সে সোমালাকে হত্যা করেছিল। তবে এবার নিজের মনের ভেতরে কোনো ভয় না রেখে সুলাস্ত্রী তার স্বামীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে আসলে সে কি করেছে। জিমান সম্পূর্ণ ঘটনা জানার পর সে কোমালার কাছে গিয়ে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসা করে এই সমস্ত কাজ সে করেছে কিনা। কোমালা তার বাবার কাছে প্রকাশ করে দেয় যে সে এই কাজগুলো করেনি, বরং সোমালা তাকে জোর করিয়ে এই কাজগুলো করিয়েছে এবং সেই বলেছে তোমাদের আঘাত করতে। সবকিছুর পরিপ্রেক্ষিতেই জিমান সুকিরকে আদেশ দেয় তার মেয়েকে শেকল পরাতে এবং এর থেকে বাঁচার যে কোনো একটা উপায় খুঁজতে সে একটা তান্ত্রিকের কাছে যাবে। সুলাস্ত্রীও তার সাথে যেতে চাচ্ছিল, তবে জিমানের কাছে মনে হয় তার স্ত্রী যদি এখানে থাকে তাহলে আরো বেশি ভালো হবে, তাই তাকে বাড়িতে রেখেই সে রওনা দেয়। সুকির কোমালাকে গুদাম ঘরের মধ্যে তালাবদ্ধ করে। কিছুক্ষণ পরে খাবার নিয়ে সাম সেখানে চলে আসে। তবে এবার কোমালার মনটা খুবই খারাপ। সামের কারণ জানতে চাইলে সে তাকে জানায় এই বাড়ির মধ্যে অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই আমি চাই তুমি এখানে থাকবে না, এখান থেকে যত দ্রুত সম্ভব তুমি চলে যাও, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সাম কোমালাকে মায়ের মতোই ভালোবাসে, তবে কোমালার অতিরিক্ত আকুতি মিনতির কারণে সাম তার ছেলে সাবদকে নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে সুকির কোমালার জন্য আবারও খাবার নিয়ে আসে, তবে তার কাছে ইদানিং মানুষদের খাবার একেবারেই পছন্দ হচ্ছে না, সে না পেরে খড়কুটো খাচ্ছে। তখনই তার হাতের সামনে একটা তেলাপোকা পড়ে। সে সুকিরকে বলে তার জন্য এই ধরনের খাবার নিয়ে আসতে। অবশেষে জিমান গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করে। অনেক আগে থেকেই তার সাথে পরিচয়। সুলাস্ত্রী তাকে যতটুকু বলেছে জিমান তান্ত্রিকের কাছে ততটুকুই প্রকাশ করে। তবে তান্ত্রিক কিছু রিচুয়ালের মাধ্যমে সে অতীতের প্রতিচ্ছবি দেখতে পায় এবং সে জানায় তার স্ত্রী শয়তানের সাথে চুক্তি করেছিল। শয়তানের সাথে তার চুক্তি ছিল এই, তার যমজ দুটো সন্তান হবে, একটা মানুষ প্রজাতি থেকে এবং অন্যটা শয়তানের প্রজাতি থেকে। কথা ছিল শয়তানের প্রজাতি থেকে যে বাচ্চাটা হবে তার 10 বছর যত্ন রাখতে হবে এবং 11 বছরে পা দিতেই শয়তান এসে তার মেয়েকে সে নিয়ে যাবে এবং তারা 3 জন খুবই খুশি থাকবে। কিন্তু এর বদলে তুমি সেই বাচ্চাটিকে মেরে ফেলেছ, যা কিনা শয়তানের বংশধর থেকে, এবং তোমার এই কর্মকাণ্ডে শয়তান রাগান্বিত হয়েছে। এখন জিমান তার কাছ থেকে জানতে চায় এর থেকে বাঁচার পথ আছে কিনা। তান্ত্রিক তাকে এর থেকে বাঁচার এক উপায় বলে দেয়। সে বলে কাজটা খুবই দ্রুত করতে হবে, কেননা আজ রাতে সে 10 বছরে পা দিতে চলেছে। কোমালার বয়স 10 বছর পূর্ণ হলেই সোমালা একেবারের জন্য তার দেহ পোজেস করে নিবে এবং একবার যদি এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে কোমালাকে কখনোই ফিরে আনা সম্ভব নয়, বরং তারপর থেকে সে সোমালা হয়ে যাবে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই, কোমালার দেহ থেকে সোমালার আত্মাটাকে দূর করতে হবে। তবে কাজটা সম্পন্ন করার জন্য কোমালাকে আগে তার কাছে নিয়ে আসতে হবে। যদি সে কোমালাকে নিয়ে আসতে ব্যর্থ হয় তাহলে তাকে সে একটা ছুরি দিয়ে দেয়, সে যেন কোমালার হৃদয়ের মধ্যে আঘাত করে হত্যা করে। আর যদি সে ব্যর্থ হয় তাহলে সে শয়তানের মেয়ে হয়ে আজীবন বেঁচে থাকবে এবং মানুষের ক্ষতি করে বেড়াবে। সেদিন প্রায় রাত ঘনিয়ে এসেছে। সুকির তখন গভীর ঘুমে। হঠাৎ বাহির থেকে কে যেন সুকিরের নাম ধরে মৃদু সুরে ডাকছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। আওয়াজটা বাহির থেকেই আসছে। ঘুম থেকে উঠে বাইরের দিকে হাঁটা শুরু করে। হঠাৎ করে লক্ষ্য করে কোমালা বাহিরে বসে কান্না করছে। সুকির তাকে জিজ্ঞাসা করছে সে এত রাতে এখানে কি করছে। এর উত্তরে সে কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পরেই কান্না থামিয়ে সে এক বিদঘুটে হাসি দিতে শুরু করে এবং হঠাৎ করেই সুকিরের পা ধরে টান দিয়ে তাকে নিচে ফেলে দেয়। তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে সেখানে সুকির বেঁচে যায়। ধস্তাধস্তি করে কোনো মতে সুকির সেখান থেকে পালায়।
তবে পালিয়েও তার হাত থেকে রক্ষা মেলেনি। অবশেষে ছুরিকাঘাত করে সুকিরকে হত্যা করে। সুলস্ত্রী তখন তার নিজের রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ তার কানে পিয়ানোর শব্দ আসে। নিচের ফ্লোরে আসলে দেখতে পায় কুমালা পিয়ানো বাজাচ্ছে এবং আস্তে আস্তে তার দিকে সে ধেয়ে আসছে। পিছু হাঁটতে হাঁটতে সুলস্ত্রী যখন আয়নার দিকে তাকায়, সে দেখতে পায় সুমালা তাকে পোজেস্ট করে বসে আছে। কুমালার থেকে বাঁচার ভয়ে যখন সে এক পা দুপা করে পিছু আগাতে লাগে, হঠাৎ করে সে একটা লাশের সাথে ধাক্কা খায়। সে দেখতে পায় সুকিরের মণ্ডবিহীন দেহ, তাও আবার ঝুলে আছে। সুলস্ত্রী ভয়ে এক দৌড়ে গিয়ে নিজের রুমে পৌঁছায়। ভেতরে প্রবেশ করেই দরজাটা লক করে দেয়। তবে কুমালা সেই দরজাটা ভেঙে ফেলে। বাহিরে থেকেই সে সুলস্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, এমনকি শয়তানের স্ত্রী বলেও সম্বোধন করে। এই কথাগুলো শুনে সুলস্ত্রীর প্রচণ্ড জেদ হয় এবং তার উপর চেয়ার ছুঁড়ে মারে। এতে করে কুমালা তার মাথায় আঘাত পায়। তবে কুমালা এবার জেদের বশে এক দৌড়ে দরজাটা ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। তাদের দুজনের মাঝে প্রচণ্ড ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সুলস্ত্রীর হাত কেটে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন কুমালার যত্ন নেয়নি। সুলস্ত্রী তাকে বলতে থাকে যে সে তাকে মারতে চায়নি, বরং তার বাবাই তাকে মেরে ফেলেছে। তবুও সুমালার প্রশ্ন হচ্ছে, তাহলে কুমালার সাথে কেন সে মায়ের মতো আচরণ করেনি? তখন সুলস্ত্রী তাকে মিথ্যা বলে যে সে কুমালাকে বাঁচানোর জন্যই এই কাজগুলো করেছে। মুখের উপর সুমালা বলে, তুই নিজেকে বাঁচানোর জন্য এই সব করেছিস। তুই তোর মেয়ের কথা একবারও চিন্তা ভাবনা করিসনি। তুই একটা স্বার্থপর। সুলস্ত্রী সুমালার কাছে অনুরোধ করে যে সে কুমালার সাথে কথা বলতে চায় এবং সুমালা তার কথায় রাজি হয়। তখন সুলস্ত্রী তার মেয়েকে জানায় যে সে তাকে সত্যিই ভালোবাসে। এতদিন যাবৎ তার বাবার ভয়ে সে কিছুই বলতে পারেনি এবং সুলস্ত্রী তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। কুমালাও তাকে হাসি মুখে ক্ষমা করে দেয়। ঠিক তখনই তার ওপর সুমালার আত্মা ভর করে এবং তাকে বলে, কুমালা মাফ করলেও আমি তোকে মাফ করিনি। ঠিক সেখানেই তার হাতের একটা কবজি সে কেটে নেয় এবং নৃশংসভাবে সুলস্ত্রীকে সেখানেই খুন করে। জিমান বাড়িতে এসে সবাইকে মৃত অবস্থায় খুঁজে পায় এবং সুলস্ত্রীর এই দশা দেখে সে একেবারে ভেঙে পড়ে। তবে জিমানের আসতে এতক্ষণে দেরি হয়ে গেছে। অলরেডি এখন 12টা বেজে গেছে এবং আজ সে 10 বছরে পা দিয়েছে। জিমান সেখানে সুমালা এবং কুমালা দুজনকেই দেখতে পায়। তাদেরকে দেখে হাতে তৎক্ষণাৎ ছুরিটা নিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে। কুমালার দেহ একেবারের জন্য পোজেস্ট করে বসে সুমালা এবং সুমালা জিমানের পিছু করতে থাকে। সেখান থেকে সে কোনো মতে বেঁচে ফিরে এবং গ্রামবাসীদের সমস্ত ঘটনা জানায় যে তার বাড়িতে কি হয়েছে। গ্রাম পুলিশ তাদের বাড়িতে এসে এই সমস্ত বিষয়গুলো ইনভেস্টিগেট করে এবং জিমান গ্রামের সবাইকে জানিয়ে দেয় ওটা কুমালা ছিল না, বরং ওটা এক শয়তান। সম্পূর্ণ গ্রামবাসী সুমালাকে ক্ষেতের মাঝে খোঁজা শুরু করে। এমনকি জিমান নিজেও সুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ তার নজরে সুমালা পড়ে যায়। তাকে দেখেই সে এক দৌড়। তার পিছু করতে করতে সে ভুট্টা খেতে এসে পৌঁছায়। এখন এই নির্জন নিকষ কালো আধারে হ্যারিকেন দিয়ে সুমালাকে খুঁজছে। চারিপাশ থেকেই আওয়াজ আসছে, কে যেন তার চারিপাশেই নড়াচড়া করছে। তবে হঠাৎ সুমালা গুনগুনিয়ে গান গাচ্ছে। সামনে তাকাতেই লাল টকটকে চোখ সহ সুমালাকে দেখতে পায়। হঠাৎ করে তার চোখ থেকে আড়াল হলে পেছন দিক দিয়ে এসে তার উপর হামলা করে বসে। জিমান তার সাথে শক্তিতে পারছিল না। পাশে থাকা হ্যারিকেন থেকে ভাঙা কাজটা নিয়ে তার মাথায় সে আঘাত করে এবং এক পর্যায়ে সুমালা দুর্বল হয়ে পড়ে। তাকে এইভাবে আঘাত করেও সে খুবই আফসোস করছে। যতই হোক এ তো তার সন্তান। না পেরে তাকে বস্তার মধ্যে বন্দি করে এবং জিমান তার মেয়ের কাছে ক্ষমা চায়। হঠাৎ করে বস্তার ভেতর থেকে সুমালা কথা বলে বসে। এখানে জানা যায় আসল ঘটনা। ছোট থাকতে জিমানেরও একটা পায়ের সমস্যা ছিল এবং তার বাবা মাও তার সাথে এমনই আচরণ করত। ছেলেমেয়েরাও তাকে পঙ্গু বলে সম্বোধন করত। আপনিও তো তখন আপনার বাবা মায়ের কাছে ভালোবাসার জন্য আকুল হয়ে থাকতেন, তাহলে কুমালার জন্য আপনি এমন করলেন কেন? এইসব প্রশ্ন জিমানকে ভেতরে ভেতরে গিল্টি ফিল করাচ্ছিল। আফসোস এবং অনুশোচনায় ডুবে যাচ্ছিল এবং শয়তানের কাজ এটাই, মানুষের দুর্বল জায়গায় হাত দেওয়া। জিমান ভাবে তার মেয়েকে বস্তা থেকে খুলে দিবে। ব্যাস, পড়ে গেছে সে শয়তানের ফাঁদে। দেখতে পায় বস্তার ভেতরে কুমালা আর নেই। হঠাৎ পেছন থেকে এসে তার দুর্বল পায়ে আঘাত করে বসে। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে জিমান সুমালাকে অকেজো করতে সক্ষম হয় এবং সুযোগ বুঝেই সেই ছুরিটা দিয়ে তার হার্টে আঘাত করে। জিমান ভেবেছিল সবকিছুই এখানে শেষ। ঠিক তখনই হঠাৎ করে সুমালা আবার জাগ্রত হয় এবং সে জানায় তার হৃদয় বুকের বাঁ দিকে নয় বরং ডান দিকে।
এক পা দুপা করতে করতে সে জিমানের কাছাকাছি চলে আসে এবং ছুরি দিয়ে তার পেটটা সম্পূর্ণরূপে কেটে দেয়। জিমানের পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে যায় এবং সর্বশেষে তার 2 চোখে আঘাত করে বসে। অন্যদিকে সকাল হয়ে গেছে, গ্রামবাসী এখনো অবধি জিমানের খোঁজ পায়নি। হঠাৎ একজন এসে বলল ভুট্টা ক্ষেতের দিকে কি জানি দেখা গেছে। সবাই সেখানে গিয়ে উপস্থিত হলে দেখতে পায় জিমান কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছে। তার নাড়িভুড়ি নিচে ঝুলছে এবং তার চোখ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়া অন্য এক গ্রামে আমাদেরকে সেই তান্ত্রিকের বাড়ি দেখানো হয়, যেখানে দেখা যায় সেই তান্ত্রিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এই কাজটা সুমালা ছাড়া আর কারোরই না। এবং এই সম্পূর্ণ ঘটনা বর্তমানে গ্রামবাসীকে শোনাচ্ছে সুলাস্ত্রীর বাড়ির দাসী সামের ছেলে, যার নাম সাপ্ত। এই মুভির শেষেই আমাদের জানানো হয় যে মুভিটা সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এবং সেই গ্রামের মানুষরা আজও অবধি বিশ্বাস করে যে সন্ধ্যার পর ঘর থেকে ভুলেও বের হওয়া যাবে না এবং সব বাবা মায়েরাই নিজের সন্তানদেরকে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে দেয় না। মানুষ এখনো বিশ্বাস করে সুমালা সন্ধ্যার পরই সেই গ্রামের জঙ্গলে ঘুরে বেড়ায় এবং সেই গ্রামটার নাম হচ্ছে সেমারাং। এবং এখানেই শেষ হয় সুমালা মুভিটি। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। তাছাড়া আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে